আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যান্য যে আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কোথায় কেন ঢাকা এই তিন জেনারেল আতঙ্কে আতঙ্কিত? দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই তিন জেনারেল আতঙ্কে আতঙ্কিত ঢাকা। তিন জেনারেল কি বর্তমান ক্ষমতাকে কাঁপিয়ে দিতে যাচ্ছেন? বাংলাদেশের রাজনীতি আর সামরিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং রহস্যে ঘেরা তিন জেনারেল এখন কোথায়? ঢাকার ক্ষমতার অলিন্দ কাঁপানো এই তিন শীর্ষ কর্মকর্তা কি শুধুই ফেরারি, নাকি প্রতিবেশী দেশের সুরক্ষিত ডেরায় বসে আছেন নতুন কোন মাস্টার প্ল্যান? দর্শক, চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্যে জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মোহাম্মদ মুজিবুর রহমান, ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ এখন আর কোন সাধারণ বেসামরিক এলাকায় নেই। কলকাতার সল্ট লেক বা নিউ টাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেন এর বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে তাদের সরিয়ে নেওয়া হয়েছে হুগলি ব্রিজের পাশে অত্যন্ত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায়, যেখানে বিশেষ পাস ছাড়া সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু কেন ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা র এবং মোদী সরকার এই তিন জেনারেলকে আচমকা এমন নিশ্ছিদ্র সামরিক নিরাপত্তায় মুড়ে ফেলল? তারা কি শুধুই আশ্রয় প্রার্থী, নাকি দিল্লির কোনো দীর্ঘমেয়াদী ঘুঁটি? ঢাকা এবং কলকাতার একাধিক নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের বিতর্কিত গণমাধ্যম আমার দেশ এক বিস্ফোরণ প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি ইতিমধ্যেই শেখ হাসিনা এবং তার সাথে ভারতে চলে যাওয়া সহযোগীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করেছে। এই তালিকায় তিন জেনারেল এবং তাদের পরিবারের সদস্যদের যাবতীয় খুঁটিনাটি তথ্য সংরক্ষিত রয়েছে। সূত্র বলছে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে জেনারেল মুজিব এবং জেনারেল আকবর সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় আশ্রয় নেন। এর কিছুদিন পর যখন গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে জোরদার উদ্যোগ শুরু হয়, তখন গত বছরের অক্টোবরে ভারতের তামাবিল সীমান্ত দিয়ে বিশেষ ব্যবস্থায় যান মেজর জেনারেল কবির আহমদও। কলকাতার নিরাপত্তা সূত্রগুলো জানাচ্ছে এই তিন জেনারেলকে বেসামরিক এলাকা থেকে সরাসরি সেনা আবাসে নিয়ে যাওয়া অত্যন্ত ইঙ্গিতবহ। সেখানে বসে তারা শুধু নিরাপদ জীবনই কাটাচ্ছেন না, বরং নিয়মিত যোগাযোগ রাখছেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে। এমনকি ছুটির দিনগুলোতে কলকাতা সিটি সেন্টার 2 এবং পার্ক স্ট্রিটের মতো এলাকায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নিয়ে তারা গোপন বৈঠক করছেন। লক্ষ্য একটাই, ভারতীয় ডিপ স্টেটের সহযোগিতায় কিভাবে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা যায়। এতক্ষণ যে কথাগুলো বললাম, এটি বাংলাদেশের বিতর্কিত গণমাধ্যম আমার দেশের একটি রিপোর্ট। এটির সম্পাদকও একজন বিতর্কিত ব্যক্তি এবং অসম্পাদক মাহমুদুর রহমান। সেই পত্রিকা তিন জেনারেলকে নিয়ে রিপোর্ট করেছে। জেনারেল মুজিব, জেনারেল আকবর, জেনারেল কবির, তারা এখন কলকাতায় আছেন। হ্যাঁ, এটি সত্য, তারা কলকাতায় আছেন এবং তাদেরকে সামরিক এলাকায়, সামরিক আবাসিক এলাকায় নিয়ে যাওয়া হতে পারে। বেসামরিক আবাসিক এলাকায় তারা থাকতেন, তারা এখন সামরিক আবাসিক এলাকায় থাকেন। হতেই পারে বাংলাদেশে যেমন সামরিক আবাসিক এলাকা আছে ডিওএইচএস, ঠিক তেমনি হয়তো একজন গুলশানে বসবাস করতেন, গুলশান থেকে ডিওএইচএস এ এসছেন, এতটুকুই। কথা হচ্ছে যে এই যে আমাদের যে প্রতিবেদন করেছে যে তারা নাকি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রশ্ন হচ্ছে, আজকে বাংলাদেশটাই তো ষড়যন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে। 2024 সালে নির্বাচিত সরকার, সেই নির্বাচনটা যেভাবে হোক, একটা নির্বাচন হয়েছিল, হোক, আমি মানলাম যে সেটি একটা বিতর্কিত নির্বাচন। 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, আমি এবং গ্রামীণ নির্বাচন, এ কথা স্বীকার করতে কোনো কুণ্ঠা বোধ হওয়ার কথা নয়।
কিন্তু তবুও সেটি নির্বাচিত সরকার ছিল। নির্বাচিত সরকারকে পতনকে ঘটিয়েছে। এই যে আমরা কথায় কথায় শুনি একটা উচ্চারণ বহুল উচ্চারিত ছাত্র জনতা, ছাত্র জনতা। ছাত্র জনতার বাবার ক্ষমতা ছিল যে সেনা সমর্থন ছাড়া, সেনাবাহিনী ছাড়া ক্ষমতার পট পরিবর্তন হয়। আর সবচেয়ে এবারের ক্ষমতার মসনদ পরিবর্তনের লক্ষণীয় বিষয় শীর্ষ জেনারেলদের ঐক্য ছাড়াই পতন হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং মধ্যম সারির জুনিয়র লেভেলের কর্মকর্তাদের ঐক্যে সরকার পতন হয়েছে। বাংলাদেশের সেনা সমর্থনে ক্ষমতার মসনদ পরিবর্তনটা এটা একটা নিয়মিত ব্যাপার। 1975 সালে -1 থেকে শুরু। -1 মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাইনাস করার মাধ্যমে পরবর্তীতে অসংখ্যবার অনেকবার -2 ফর্মুলা বাস্তবায়ন করবার চেষ্টা হয়েছে এবং এই সব কিছুর পেছনে সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থন ছিল। এবং বাংলাদেশের মসনদে কখন কে আসবে সেটিও সেনাবাহিনীর কোনো না কোনো ভাবে সমর্থন ছিল এবং শীর্ষ জেনারেলদের সমন্বয়ে তাদের ঐক্যে সেই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, অত্যন্ত বিস্ময়কর ঘটনা যে 2024 সালের মসনদ যে পরিবর্তন হয়েছে, শীর্ষ জেনারেলদের মধ্যে বিভেদের মধ্যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে এবং শীর্ষ জেনারেলদেরকে চাকরিচ্যুত হতে হয়েছে, বরখাস্ত হতে হয়েছে, এমনকি এই দেশের মাটিতেও তারা থাকতে পারেননি। তাদের দেশ ত্যাগ করে বিদেশে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। আজকে এই যে পট পরিবর্তনটা হয়েছে, এটাই তো ষড়যন্ত্রের মাধ্যমে। ইউনূসের নির্বাচনের মাধ্যমে আজকের বাংলাদেশে একটি তথাকথিত নির্বাচন। 2024-এর যে নির্বাচনটি ছিল, আওয়ামী লীগ যে নির্বাচনটা করেছিল, আমিন নির্বাচন, সেই নির্বাচনটাও বিতর্কিত ছিল, এটি অস্বীকার করার উপায় নেই। এই নির্বাচনটি আরো বেশি বিতর্কিত। সেটি তো একটা ফর্মার মধ্যে ছিল, কিন্তু এই নির্বাচনটা কে করেছে? এই নির্বাচনটাই করেছে একটা দখলদার গোষ্ঠী, একটা দখলদার সম্প্রদায়, ইউনূস। আজকে আমাদের বলছে যে এই শীর্ষ জেনারেলরা কলকাতায় বসে ভারতের সহযোগিতায় তারা ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করছে, শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করছে, শেখ হাসিনার সাথে অনলাইনে বৈঠক করছে, এমন নানা কিছু বলবার চেষ্টা করছে। এই জেনারেলদেরকে কিভাবে বিতাড়িত করা হয়েছে? নিশ্চয়ই অবৈধভাবে। তাদের চাকরির মেয়াদ ছিল, চাকরির বয়স ছিল। আপনি চিন্তা করুন যে সেনাবাহিনীকে পুরো নেতৃত্ব শূন্য করে ফেলানো হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 13তম বিএমএ লং কোর্সের, এরপরে 7টা ব্যাচ নেই, 7টা ব্যাচকে উধাও করে দেওয়া হয়েছে। জেনারেল ওয়াকারের পরে যিনি সিনিয়র আছেন তিনি 20তম বিএমএ লং কোর্সের। তাহলে চিন্তা করুন যে সেনা নেতৃত্ব কিভাবে নেতৃত্ব শূন্য করে ফেলানো হয়েছে। আমরা বিভিন্ন সময় আলাপ প্রসঙ্গে বলি যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলানো হয়েছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলানো হয়েছে, পুলিশ ধ্বংস করে ফেলানো হয়েছে, সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলানো হয়েছে, সেনা নেতৃত্বকে ধ্বংস করে ফেলানো হয়েছে। আর এই ধ্বংসের শিকার হয়েছে সেই সময়ের সরকার, এই যে যারা সেনা নেতৃত্বে ছিলেন তারা শিকার হয়েছেন এবং তারাও এখন দেশের মাটি থেকে বিতাড়িত হয়ে বিদেশে জীবনযাপন করছেন। তারা কি আপনাকে ছেড়ে দেবে? সেনা নেতৃত্বে, সেনা সমর্থনে বাংলাদেশে বারবার মসনদ পরিবর্তন হয়েছে। আজকে যে মসনদে যারা আছেন তাদেরও মসনদ পরিবর্তন হবে মাস্ট সেনা সমীকরণে। যে জেনারেলরা কলকাতায় অবস্থান করছেন তারা যদি আওয়ামী লীগের সাথে বৈঠক করে থাকেন, শেখ হাসিনার সাথে যোগাযোগ করে থাকেন, তারা করছেন, তারা তাদের মতো কাজ করছেন, তারা আগের বাংলাদেশ ফিরিয়ে আনবার জন্য কাজ করছেন। আজকে যে সেনা নেতৃত্ব, সেনা প্রধান বা জুনিয়র নেতৃত্ব বা মধ্যম সারের নেতৃত্বের মাধ্যমে যে বাংলাদেশটি এসছে, সেই বাংলাদেশে যারা আনলেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশটি ভালো হয়েছে? পরিবর্তন কেন হয়? পরিবর্তন হয় একটা ভালো কিছুর জন্য। কিন্তু কি হলো?
কি পেলাম আমরা? 2 বছর আগের যে বাংলাদেশটি ছিল, শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে যে বাংলাদেশটি ছিল, তার ছিটেফোঁটাও কি এখন আছে? ছিটেফোঁটা নেই। বাংলাদেশের সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে, যার কারণে বাংলাদেশের মানুষ বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। আর এই আগে ভালো থাকা থেকে ওই শীর্ষ জেনারেলরা এটাকে যদি ক্যাচ করতে পারেন, অস্বাভাবিক কিছু না। একটা কথা পরিষ্কার করে বলি, যে বিষে বিষ নাশ হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ঠিক সেই বিষ দিয়েও আওয়ামী লীগ সরকার ফিরে আসবে। যে সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকার আবারও ফিরে আসবে। সেই সমীকরণে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, একটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে। আপনি যে পথে বিদায় করেছেন সেই পথেই ফিরে আসবে, এর চেয়ে সত্য আর কিছু নেই। আমার দেশ প্রতিবেদন করেছে, বলবার চেষ্টা করছে যে তারা সব খারাপ ছিল, এখন যারা আছেন তারা ভালো। আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ দুর্বৃত্ত ছিল। বাংলাদেশের মানুষ তো দেখছেন এখন কি আছে, এখন যারা শাসন করছেন তারা কি করছে, কিংবা এখনকার আগে যে দখলদার ইউনূস শাসন করেছে তারা কি করেছিল, এখনকার রাজনৈতিক দলগুলো তারা কি করছে, মানুষ কিন্তু দিন রাত বোঝে। কাজে এই বোঝাটাকে যদি কাজে লাগিয়ে ওই জেনারেলরা এবং আওয়ামী লীগ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে দেশে ফিরবার চেষ্টা করে, কিংবা আরেকটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেই পারে। কারণ আপনি অন্যায়ভাবে বিতরণ করেছেন, আপনি দখলদারিত্ব কায়েম করেছেন। কাজে দখলদারিত্বকে দখলদারিত্ব দিয়েই বিতরণ করবে, এটি খুব স্বাভাবিক। এই যে দখলদারিত্ব দিয়ে যে বিতরণ করেছেন, কি লাভ হলো? শান্তিতে ঘুমাতে পারেন? ইউনূস যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ইউনূসের পরিষদের লোকজন যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ঠিক তেমনি আজকে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। তারেক রহমানও আসলে ঘুমাতে পারেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আপনি সরকারের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করুন, দেখবেন যে কোথায় যেন একটা অস্বস্তি আছে, কোথায় যেন একটা অজানা আতঙ্ক আছে। কারণ স্বাভাবিকভাবে পরিস্থিতি পরিবর্তন হয়নি, নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন হয়নি, গঠনমূলক রাজনীতির মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন হয়নি, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে পরিবর্তন হয়েছে। এবং সেই পরিবর্তন বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগছে না, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কাজেই আজকে যে ব্যবস্থাটি আছে, এই ব্যবস্থাটিরও পরিবর্তন অবশ্যম্ভাবী। এবং এই পরিবর্তনে যে জেনারেলদেরকে বিতাড়ন করা হয়েছে, সেই জেনারেলরা যদি ভূমিকা পালন করে, অবাক হবার কিছু নেই। কারণ তারা তাদের অনুগত বাহিনী সেনাবাহিনীতে এখনো পর্যন্ত রয়েছে, বাংলাদেশে রয়েছে। কাজেই তাদের তৎপরতায় যদি আবার 2 বছর আগের সেই বাংলাদেশ ফিরে আসে, অবাক হবার কিছু থাকবে না। এবং এই কারণে 3 জেনারেলের আতঙ্কে আতঙ্কিত ঢাকা এবং বিএনপি পন্থী গণমাধ্যম, জামাতপন্থী গণমাধ্যম এটি প্রতিবেদন আকারে প্রকাশ করছে। এই মুহূর্তে বাংলাদেশের সব গণমাধ্যম, আপনি প্রথম আলোর কথা কি বলবেন? প্রথম আলোর মতিউর রহমান সরাসরি কদিন আগে ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়ে জানালেন যে সরকার পরিবর্তনে ভূমিকা পালন করেছেন। দেখুন, 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের পত্রিকা অবস্থান দৃঢ়ভাবে পরিবর্তনের কক্ষে, শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে দৃঢ়ভাবে আমার ভূমিকা পালন করেছেন। খুব কম সংবাদ তো সে সময় এরকম পরিষ্কার সোচ্চার ভূমিকা পালন করেছে। সে সময় আমাদের ছাপা কাগজ সংখ্যা বেড়ে গিয়েছিল, আমাদের অনলাইনে পাঠক বেড়ে গিয়েছিল। কাজেই এই যে অবস্থাটা চলছে, যে ব্যবস্থাটা চলছে, এই ব্যবস্থা কিন্তু টেকসই হবে না, এটিকে আটকে রাখতে পারবেন না। জেনারেলরা তাদের কাজ করবেন, আওয়ামী লীগ তার কাজ করবে, বাংলাদেশে পরিবর্তন আসবে। সেটা ঠিক কতদিনে, 2 দিনে না 2 মাসে না 2 সপ্তাহে, এটি বলা কঠিন। তবে
কাজ যে চলছে তারা বসে নেই। তারা কি কলকাতার সেনা আবাসিক এলাকায় শুয়ে বসে আরামে দিন কাটাচ্ছেন? তারা কোনো কর্মকাণ্ড করছেন না? নিশ্চয়ই করছেন। এবং এই কর্মকাণ্ডের বুদবুদ শুনে বাংলাদেশের গণমাধ্যম আতঙ্কিত হয়ে পড়ছে। এখন দেখার বিষয় যে এই 3 জেনারেলের আতঙ্কে এবং আতঙ্কটা কতদূর বিস্তার লাভ করে আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আমরা কথা বলবো মিয়ানমার সীমান্ত নিয়ে। মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর হুমকি থেকে বাংলাদেশের 3 জেলা, এই প্রশ্নটা অনেকদিন ধরে আমার মনে বিশেষ করে আছে। আজকে আবার নতুন করে উদ্ভব হয়েছে। গভীর রাত হঠাৎ করে বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের ঘর বাড়ি। নাফ নদীর ওপার থেকে ভেসে আসছে একের পর এক বোমার আওয়াজ আর অন্ধকারের বুক চিরে দেওয়া আগুনের ঝলকানি। ওপারের মন্ডুতে চলছে জান্তা বাহিনীর বিমান হামলা, আর এপারে টেকনাফ, শাহপুরের দ্বীপ আর জালিয়াপাড়ার সাধারণ মানুষ বিনিদ্র রাত কাটাচ্ছে নিজেদের প্রাণ ভয়ে। গতকাল বুধবার রাতে এমন দৃশ্যই ছিল মিয়ানমার সীমান্তে। কিন্তু এটা কি কেবলই ওপারের যুদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আমাদের জাতীয় নিরাপত্তার এক চরম উদাসীনতা? যখন গোটা দেশ ব্যস্ত মেগা প্রজেক্ট, করিডোর প্রস্তাবনা আর কূটনৈতিক সফরের ডামাডোলে কিংবা ভারত বিরোধী জিকিরে, ঠিক তখনই আমাদের পূর্ব সীমান্তে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ভূ রাজনৈতিক সমীকরণ। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2026-এর র্যাঙ্কিং অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের 145টি দেশের মধ্যে মিয়ানমার রয়েছে 35তম অবস্থানে, আর বাংলাদেশের অবস্থান 37তম। সামরিক শক্তিতে এতটা কাছাকাছি থাকা সত্ত্বেও মিয়ানমার সীমান্ত নিয়ে বাংলাদেশ সরকারের কেন এই দায়সারা পররাষ্ট্রনীতি? কেন আজ আমরা এক অদৃশ্য বিদ্রোহী গোষ্ঠীর হুমকির মুখে? এই মুহূর্তের ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই চাঞ্চল্যকর সত্য উন্মোচন করব। বাস্তবতা দেখতে চলুন, সরাসরি যায় গ্রাউন্ড জিরোতে। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরতলিতে এখন চলছে জান্তা বাহিনী আর আরাকান আর্মির মধ্যে জীবনপণ যুদ্ধ। সীমান্তের একাধিক বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, গতকাল বুধবার রাত 9:15 থেকে মুন্ডু টাউনশিপের হাইন্দাপাড়া ঘাটি, 3 মাইল শিকদারপাড়া, 5 নম্বর বিজিপি এবং 1 নম্বর বিজেপি সদর দপ্তর লক্ষ্য করে সরকারি বাহিনী একের পর এক বিমান হামলা ও বোমাবর্ষণ শুরু করে। রাত 11টা পর্যন্ত ওপার থেকে বিমান হামলার দৃশ্য এবং ধারাবাহিকভাবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তীব্র কম্পনে কাঁপছে শাহপুরের দ্বীপ আর জালিয়াপাড়া। বিস্ফোরণের পর আগুনের ঝলকানি নিয়ে জ্বলন্ত বস্তু এসে পড়ছে নাফ নদীর দিকে। সীমান্তে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া এবং টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মোহাম্মদ অনিক চৌধুরী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিজিবি, কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র সতর্ক থাকাই কি একটি সার্বভৌম রাষ্ট্রের একমাত্র নীতি হওয়া উচিত? আমাদের দর্শকদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক সমীকরণ জানা দরকার। বাংলাদেশের সীমান্ত রয়েছে মাত্র 2টি দেশের সাথে, 1 ভারত, 2 মিয়ানমার। ভারতের সাথে বাংলাদেশের 30টি জেলার সীমান্ত থাকলেও মিয়ানমারের সাথে যুক্ত রয়েছে চট্টগ্রাম বিভাগের 3টি অত্যন্ত সংবেদনশীল জেলা। জেলাগুলো হলো রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার।
এখানে রয়েছে একটি দারুণ ও কৌশলগত তথ্য। রাঙ্গামাটি হচ্ছে বাংলাদেশের একমাত্র জেলা যা একই সাথে ভারত এবং মিয়ানমার দুই দেশের সীমান্তকে স্পর্শ করে আছে। অর্থাৎ এই অঞ্চলের যে কোনো অস্থিরতা কেবল বাংলাদেশের নয়, বরং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তার জন্য সমান উদ্বেগের। অথচ ফ্রন্ট লাইনের নিয়ন্ত্রণ এখন কার হাতে? টানা 11 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 2023 সালের 8 ডিসেম্বর রাখাইন রাজ্য থেকে মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে মংডু, বুচিডং, রাচিডং টাউনশিপ সহ প্রায় 80% এলাকা অর্থাৎ 271 কিলোমিটার বাংলাদেশের সাথে যে মিয়ানমারের সীমান্ত, সেই সীমান্ত সম্পূর্ণ নিজেদের দখলে নেয় আরাকান আর্মি। কিন্তু 2025 সালের ডিসেম্বর থেকে মিয়ানমার জান্তা বাহিনী আবারও নতুন করে বিমান হামলা শুরু করেছে। শুধু তাই নয়, বর্তমানে রাখাইনে মিয়ানমারের 3টি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও আরাকান আর্মির ত্রিমুখী সংঘাত চলছে। আর এই পুরো বারুদ ঘেরা অঞ্চলের বিপরীতে অবস্থান করছে বাংলাদেশের টেকনাফ, উখিয়া ও মেখখানছড়ি। এত বড় একটা যুদ্ধক্ষেত্র আমাদের ঘরের পাশে, অথচ আমাদের পররাষ্ট্রনীতি কতটা অসহায় ও দায়সারা তা বিগত অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটি বক্তব্যে স্পষ্ট হয়ে যায়। তিনি অত্যন্ত খোলামেলা ভাবে স্বীকার করেছিলেন যে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন পুরোপুরি মিয়ানমারের রাষ্ট্র বহির্ভূত শক্তি বা নন স্টেট অ্যাক্টর মূলত আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। সেখানে মিয়ানমারের কেন্দ্রীয় জান্তা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আর সবচেয়ে হতাশাজনক কথাটি তিনি যা বলেছিলেন তা হলো, একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষে এই বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি কোনো দর কষাকষি বা কূটনৈতিক আলোচনা করা সম্ভব নয়। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই ধরনের হাত গুটিয়ে নেওয়া বা দায় সারা পররাষ্ট্র নীতি কি আমাদের দীর্ঘমেয়াদী সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে না? মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই বলে আমরা কি আমাদের 3টি জেলাকে এক চরম অনিশ্চয়তার মুখে ফেলে দেব, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো খেলা? নন স্টেট অ্যাক্টর দখল করে রেখেছে আমাদের সীমান্তের মিয়ানমার অংশটি। আপনি যদি অন্যদিকে বলেন যে বাংলাদেশও দখল করে রেখেছে নন স্টেট অ্যাক্টর, এটি কি ভুল হবে? ইউনুস কি ছিল? নন স্টেট অ্যাক্টর। এবং ইউনুসের পুরো বাহিনী নন স্টেট অ্যাক্টর, এবং এই নন স্টেট অ্যাক্টরই কিন্তু বাংলাদেশে একটি নির্বাচন করেছে। নির্বাচন করে আমরা চোখের সামনে দেখছি যে একটা নির্বাচিত সরকার এসছে, কিন্তু একটা নন স্টেট অ্যাক্টর যদি নির্বাচন করে, সেই নির্বাচনটা কি আসলে রাষ্ট্রীয় নির্বাচন হতে পারে? যার দরুন আজও ইউনুস প্রশাসনের ধারাবাহিকতায় ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেমন কথা বলেছিলেন, আজকেও বাংলাদেশের যে এই যে তথাকথিত নির্বাচিত সরকারের পররাষ্ট্র নীতি, আমরা কিন্তু খুব একটা পরিবর্তন দেখছি না। মিয়ানমারের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া গুলো আমরা কিন্তু সেই অর্থে দেখছি না। যার দরুন ওদিকে আরাকান আর্মি আমাদের এই অঞ্চল, আমাদের যে এই যে 3টি জেলা, তারা কিন্তু অবাধে ব্যবহার করে, অবাধে ঢুকে পড়ে। আরো একটি তথ্য শুনলে আপনার পিলে চমকে যাবে। আর ঠিক এই জায়গাতেই গল্পে আসে এক রোমাঞ্চকর মোড়। মিয়ানমারের প্রথম সারির সংবাদ মাধ্যম এবং জান্তাপন্থী সোশ্যাল মিডিয়া ও টেলিগ্রাম চ্যানেলগুলো গত জুনের শেষার্ধ থেকে একটি খবর নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। তাদের দাবি, আরাকান আর্মির প্রধান মেজর জেনারেল তুয়ান মার্থ নাইং, অর্থাৎ যে বিদ্রোহী গোষ্ঠীটি হচ্ছে আরাকান আর্মি, সামরিক সেক্টর যেটি, সেটি হচ্ছে আরাকান আর্মি। সেই আর্মির প্রধান নাকি অতি গোপনে বাংলাদেশে এসে চিকিৎসা গ্রহণ করেছেন। এই নিয়ে ঢাকা বিরোধী তীব্র প্রপাগান্ডা ছড়াচ্ছে নেপিদোর জান্তা নিয়ন্ত্রিত মিডিয়াগুলো।
সামরিক ও গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি আসলে কি নির্দেশ করে? এদিকে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর নিছকই চোখ এড়ানো ব্যর্থতা, নাকি এর পেছনে রয়েছে ঢাকার প্রচ্ছন্ন সমর্থন? সামরিক পরিভাষায় একটি কথা প্রচলিত আছে, দেয়ার আর নো অ্যাক্সিডেন্টস ইন জিওপলিটিক্স। কক্সবাজার ও বান্দরবান সীমান্তে বাংলাদেশের ইন্টেলিজেন্স গ্রিড এতটাই নিশ্চিত যে রাখাইনে ক্ষমতার ভর কেন্দ্র পরিবর্তনের প্রতিটি ডাটা পয়েন্ট ডিজিএফআই বা এনএসআই এর নখদর্পণে। সেখানে একজন হাই প্রোফাইল ইনসার্জেন্ট লিডার বাংলাদেশে ঢুকে চিকিৎসা নিয়ে যাবেন আর রাষ্ট্র জানবে না, একে গোয়েন্দা ব্যর্থতা ভাবাটা নিতান্তই বোকামি। বরং এটি ঢাকার একটি অত্যন্ত সূক্ষ্ম কৌশলগত অস্পষ্টতা বা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটির ক্লাসিক উদাহরণ। বাংলাদেশ খুব ভালো করে জানে যে ভবিষ্যতে রোহিঙ্গা প্রত্যাবাসন কিংবা বর্ডার সিকিউরিটির জন্য নেপিদোর ক্ষয়িষ্ণু জান্তা সরকারের চেয়ে গ্রাউন্ড জিরোতে থাকা আরাকান আর্মির সাথে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি বজায় রাখাটা অনেক বেশি প্র্যাগমেটিক। তুয়ানমার্থ নাইং এর চিকিৎসার সুযোগ করে দেওয়াটা যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে, তা মূলত সামরিক ভাষায় এটি এক প্রকার প্লাসিবল ডিনায়াবিলিটি, অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে আনুষ্ঠানিকভাবে দায় এড়ানো, কিন্তু উদ্দিষ্ট পক্ষের কাছে ঠিকই বন্ধুত্বের বার্তাটি পৌঁছে দেওয়া। এর মাধ্যমে বাংলাদেশ আসলে রাখাইনের ভবিষ্যৎ ক্ষমতার কেন্দ্রবিন্দুর সাথে একটি ভূ রাজনৈতিক লেভারেজ তৈরি করে রাখলো। সহজ কথায় এটা হয়তো গোয়েন্দাদের চোখে ধুলা দেওয়া নয়, বরং রাষ্ট্রের নীতি নির্ধারকদের হিসেব কষা এক অত্যন্ত নীরব কূটনীতি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, জনগণের সামনে আনুষ্ঠানিকভাবে বিদ্রোহীদের সাথে আলোচনা সম্ভব নয় বলে দায় সারা মনোভাব দেখানো আর পর্দার আড়ালে এমন ঝুঁকিপূর্ণ গেম খেলা কতটা নিরাপদ? যদি এই কৌশল ব্যর্থ হয়, তবে বাংলাদেশের এই 3টি জেলা কি চিরতরে এক দীর্ঘমেয়াদী সামরিক হুমকির মুখে পড়বে না? এখানে একটি জিনিস খুব লক্ষণীয় যে রাখাইন রাজ্য মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী বা আরাকান আর্মি এটি দখল করে ফেলেছে। এরা যদি বাড়তে বাড়তে বাংলাদেশের এই 3 জেলা দখল করে ফেলে, কারণ এখানে এই 3 জেলায় তাদের অবাধ যাতায়াত আছে, নানাভাবে তারা যাতায়াত করে, এবং এই 3 জেলা যদি দখল করে ফেলে তাহলে কি হবে? আপনি চিন্তা করুন যে বাংলাদেশের চাইতে মিয়ানমারের যে সরকারি বাহিনী, যে জান্তা সরকারের সামরিক বাহিনী র্যাঙ্কিং এ এই মুহূর্তে 2026-এর সামরিক র্যাঙ্কিং এ বাংলাদেশের থেকে তাদের উপরে অবস্থান 35তম অবস্থানে, আর বাংলাদেশ 37তম অবস্থানে। সেই বাংলাদেশ থেকে উপরের সামরিক বাহিনী এই বিদ্রোহী গোষ্ঠীকে দমন করতে পারছে না। সামরিক বাহিনীর বা মিয়ানমার প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক সরকারের দখলের বাইরে চলে গেছে এটি। আজকে যদি এই বিদ্রোহী গোষ্ঠী তাদের এলাকাটাকে আরো বড় করতে চায়, বাংলাদেশের এই 3 জেলাও তারা দখল করে নেয়, বাংলাদেশের 37তম সামরিক বাহিনী এটিকে কি প্রতিরোধ করতে পারবে? এই প্রশ্নটা থেকে যায়। যার কারণে আমরা বলতেই চাইছি যে এই পরিস্থিতি শেষ কোথায়, এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে বাংলাদেশ। এই জন্যই বলছি যে বাংলাদেশের 3 জেলাকে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর হুমকিতে। আরেকটি বিষয় যে বাংলাদেশে কিন্তু খুব বেশি চর্চা হয় ভারত নিয়ে, এবং ভারত বিরোধী জিগির তোলা হয় সবসময়। ভারত নিয়ে, ভারতের সাথে সীমান্ত নিয়ে আমাদের এইরকম যুদ্ধ অবস্থা মনে হয় নেই। মিয়ানমারের যে মাত্র 271 কিলোমিটার সীমান্ত আছে, সেটি নিয়ে যে যুদ্ধ অবস্থা বেশ কিছুদিন যাবৎ, বিগত কয়েক বছর যাবৎ বিরাজ করছে, এটি কিন্তু ভারতের সাথে নেই। কিন্তু তবুও ভারত নিয়ে জিগির তোলা হয়, কিন্তু এইদিকে আমাদের যে আরেকটা অংশ নেই হয়ে যাবার জোগাড় হয়ে গেছে, এদিকে খেয়াল নাই। এই যে সমস্যাটার উদ্ভব হয়েছে, এই সমস্যাটার আসলে শেষ কোথায়, এর সমাধান কি, এই মুহূর্তে আসলে বলাও কঠিন। কারণ বাংলাদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও একটা নতজানু অবস্থা। বাংলাদেশ
সরকার মিয়ানমার সরকারের সাথে ভালো যোগাযোগ সম্পর্ক বজায় রেখে চলছে কিনা, কিংবা বিদ্রোহী গোষ্ঠীর সাথেও ব্যাকডোর চ্যানেলে কূটনৈতিক তৎপরতা চালায় কিনা, সেই প্রশ্নগুলা কিন্তু রয়ে গেছে। যার দরুন এই প্রশ্নের জায়গা থেকেই প্রশ্ন আসছে যে আমাদের 3 জেলা কি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা হুমকিতে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে